আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই সোয়ারে বাচ্চা নুরির চরিত্র জানতে পারতাম না। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়। এই নুরু সোয়ারের বাচ্চা আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন সোয়ারের বাচ্চা নূর। এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়, আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। প্রবাসীদের টাকা তো খেয়ে শেষ করেছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খেয়ে ওর আত্মীয় স্বজন নুরু, সোয়ারের বাচ্চা নুরুর আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এখন এই মানুষটা যখন বড় বড় গল্প করে, বড় বড় কথা কয়, তখন আপনারাই বলেন আপনাদের কি করতে ইচ্ছা করে। আমার হিসেবে তো এইবার পুরোপুরি ফাইসা গেছে বাইনকার চিপায়। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না, আছে কিনা বলেন তো? এখন এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল। এটা কি মিথ্যা? দেখেন না গণমাধ্যমে জনাব তারেক রহমান বলে যে একটা শিশুর নাকি হাঁটতে 6 থেকে 12 মাস লাগে, আর এই সরকারের তো মাত্র কয়েক মাস হয়। এই সরকার কি কোনো শিশু? আমরা কি কোনো শিশুকে বসিয়েছি সরকারে? আপনি যদি শিশু হয়ে থাকেন আপনার তো কোনো যোগ্যতা নেই সরকারে বসার। আমরা তো কোনো শিশুকে দেখতে চাই না। আপনারা আমি ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে। কারণ ওই যে একটা কথাই আছে না, ছিনতাইকারীর হাতে ধরা পড়ো, ডাকাতের হাতে ধরা পড়ো, খনির হাতে ধরা পড়ো, হয়তো মাল যাবে, হয়তো টাকা পয়সা যাবে, কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির হাতে ধরা পড়ো না, তাইলে 14 গোষ্ঠী যাবে। দর্শক, এমন ঘটনায় ঘটেছে। কিন্তু দেখেন, গতকাল সাংবাদিক ইলিয়াস হুসাইন মানে দুদিন আগে একটা পোস্ট করেছিল বা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়েছিল যে ভিপি নুরুল হক নূর, মানে এখন আর ভিপি নেই, তিনি এখন প্রতিমন্ত্রী, বর্তমান মন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে একটা এপিসোড তৈরি করবে, একটা সিনেমা তৈরি করবে, নাটক তৈরি করবে, যেখানে নুরুল হক নূরকে একদম ভিলেন বানাতে যা যা দরকার সেগুলো উপস্থাপন করবে এবং সত্য তুলে ধরবে সাংবাদিক ইলিয়াস। এবং সেটাই হলো। নূরের যত অপকর্ম কুকর্ম যা কিছু আছে মোটামুটি একদম 14 গোষ্ঠীর অপকর্ম সহকারে তুলে ধরেছে। তো দর্শক শ্রোতা, দেখেন, নুরুল হক নূর তিনি এখন জামাতকে ফেসিবাদী দল বলে আখ্যায়িত করে। আওয়ামী লীগ থাকাকালীন আমরা তার বক্তব্য শুনেছি, তিনি জামাতের পক্ষ নিয়ে কথা বলেছে, জামাতকে সাপোর্ট করেছে। এবং সেই সময় আমরা দেখেছি বিএনপিকে তিনি সাপোর্ট করেননি বা বিএনপির বিরুদ্ধে কথা বলেছে। অথচ দল ক্ষমতায় আসার পরে এখন বিএনপি তার জন্য সবকিছু, বা জামাত ইসলাম এখন তার কাছে ফেসিবাদী একটা দল, এবং এটা নাকি নিষিদ্ধ করতে হবে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, ঠিক এমনিভাবেই জামাতকে নিষিদ্ধ করতে হবে। তো দর্শক, এই তো অবস্থা ভাই, কি বলবো। তো আসলে আমরা তো অত কিছু বলতেও পারি না, বা বলার অধিকারও রাখি না, বা ক্ষমতাও নাই, বা সেই সাহস আমাদের নাই, কারণ তারা তো একটা মন্ত্রী ভাই, তাদের নিয়ে কথা বলতে গেলে তো হিসাব নিকাশ করে বলতে হবে। কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা তো অত হিসাব নিকাশ করে না রে ভাই। তারা ক্যালকুলেটর, খাতা কলম সবকিছু দূরে রেখে তারপরে এসে তাদের কাজ তারা করে যায়। তো হিসাব নিকাশ ছাড়াই কিন্তু সাংবাদিক ইলিয়াস কি কি করছে সবকিছু আপনারা অটোমেটিক জেনে গিয়েছেন। হ্যাঁ, 2 মিলিয়নের বেশি ভিউ মানুষ হয়েছে ওই ভিডিওতে, মোটামুটি সবাই জেনে গিয়েছে। এখন তার মন্ত্রিত্ব থাকলে হলো, দেখা যাক আসলে কি হয়। আরেকটা এখন রয়েছে, যিনি সচিবের দায়িত্বে আছে, রাশেদ খান, মোটামুটি তিনি তার গলাও লম্বা হয়েছে। আসলে অনেকেই বলে, বিশ্লেষকরা বলে, আসলে বলতে বলতেই সে এই পদটা পেয়েছে, তার যোগ্যতা অনুযায়ী পায়নি। এখন আরো বলার চেষ্টা করছে, হয়তো আরো বড় পদ পাওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক দর্শক, কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই।
এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস, যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কোন 1 ঘন্টা যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার, কাল্পনিকভাবে বললাম, জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলে কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। দর্শক, এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এতে প্রচন্ড ভয় পেয়েছিলেন। যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন, আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, পারলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। তো বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয়, এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, কাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোনো একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যে এটা এআই দিয়ে তৈরি। তো এখন ভিপি নূর, সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। তো ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী ঘটিত কোনো একটা বিষয় শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী ঘটিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তো রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না, ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী ঘটিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গেছে। দেখেন নূরকে ইউনূসের আমলে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায় না? সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায় না? এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী ঘটিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গেছে। এই ভয় এআই কথা নূর আগেই বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল এই রিলেটেড কিছু নেই। আবার আরেকটা পোস্ট দিয়ে বসলেন ভিপি নূর, পিনাকি ইলিয়াসরা ইউটিউবার, মানে ইউটিউবার বলে খাটো করা, অথচ তাদের যে পাওয়ার বাংলাদেশের বিভিন্ন বড় বড় মেইনস্ট্রিম মিডিয়ার চাইতে তাদের তাসির বেশি। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট বানায়, এসে হাবিজাবি কথা, কন্টেন্ট বানিয়ে টাকা বানায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করা ভালো না ভিপি নূর যেরকম দুর্নীতি করে টাকা ইনকাম করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ওইটা ভালো?
এখন এটা হচ্ছে যখন একটা গোষ্ঠী কোনো জবাব দিতে পারে না, তখন কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এইসব হাবিজাবি কথা বলে। এগুলো মূর্খদের ভাষা, হোয়াটএভার। বিভিন্নুর বলছেন যে কোনো জবাব দেব না। তো দিন শেষে সাংবাদিক ইলিয়াস ভিডিও পাবলিশ করেছেন, যার থাম্বনেইল হচ্ছে নুরু ফাইলস বিকাশে টাকা নিয়ে নগদে পল্টি। দেখেন এখানে নুরু না, আসলে এর নামের মধ্যে নুরু নাই, নূর। শিরোনাম: বাবা কয়েলদার, শ্যালক পাঙ্গাস বিক্রেতা, দুলাভাই চাওলা সবাই এখন কোটিপতি। মানে এক কথায় যদি বলি যে ভিপিনুরের নানান দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলো সাংবাদিক ইলিয়াস সুনিপুণভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন, যে কিভাবে তার ঘনিষ্ঠ লোকজন ফুলে ফেপে বড় হয়েছে, এবং কিভাবে বিকাশের টাকা নিয়ে যে ঘটনা, এটা তো এই রাশেদ কিংবা তারেক এরাই অভিযোগ করেছিল। গণঅধিকার পরিষদ ভেঙে গিয়েছিল তো বিকাশের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। এক কথায় তার মহা দুর্নীতি তুলে ধরা হয়েছে। কোনো সভ্য দেশ হলে ভিপিনুর এখন পদত্যাগ করতেন বা প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিতেন, কিংবা এতক্ষণে তদন্ত শুরু হয়ে যেত। কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে যেহেতু সরকারের লোক, পুরো দুদক কিংবা মিডিয়া সব সরকারের, তেমন কিছু হয়তো হবে না। কিন্তু জামাত এনসিপি চেষ্টা করলে এই উপাদানগুলো ব্যবহার করে একটা অঘটন ঘটাতে পারে। বিএনপির মহাসচিব এবং সামনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটি বক্তব্য নিয়ে প্রায় সমস্ত গণমাধ্যমগুলো ফটোকার্ড তৈরি করেছে। সেটি হলো, তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছিলেন এবং সেই বিদায়ী যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি অশ্রু সজল নয়নে, অশ্রু সিক্ত নয়নে বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ হি ওয়াজ ক্রাইং অর উইপিং, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন অথবা জোরে জোরে কাঁদছিলেন। এটি সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুত করেছে। জনাব ফখরুল দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে আছেন, একজন নিপাট ভদ্রলোক এবং সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষিত, মার্জিত, সংস্কৃতি মনা, এবং একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে তিনি রাজনীতিতে এসেছেন। ফলে আমাদের রাজনীতির যে চিরাচরিত নোংরামি, বদমাইশি, এই বিষয়গুলো আসলে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে কখনো যায় না। বিভিন্ন সময় এটিতে মানে আমাদের এই রাজনীতিতে বহু কিংবদন্তি এসেছেন, তারা হয়তো মির্জা ফখরুল সাহেবের চেয়ে অনেক অনেক ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে সফল, কিন্তু মির্জা ফখরুল সাহেব যে নিপাট ভদ্রতা দেখিয়েছেন, শালীনতা দেখিয়েছেন, এবং আওয়ামী লীগ জমানার পুরো সময়টিতে প্রায় 15 বছর তিনি যতটা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এটা প্রায় সব মানুষের মনে কষ্ট দিয়েছে। সবাই বলছে যে এরকম একজন ভদ্রলোক, তিনি কি করে ময়লার গাড়ি পোড়াতে যাবেন, তিনি কি করে হত্যা মামলার আসামি হবেন, তিনি কি করে বোমাবাজি করবেন, এই বিষয়গুলো নিয়ে বহুবার কথা হয়েছে। এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা, তোফায়েল সাহেবের মতো নেতা, ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন যে দেখো তো তোমার নেত্রী কি কাজ করে। ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরেন, হ্যান্ডশেক করেন, তারপরে তোফায়েল ভাই কেমন আছেন এসে কথা বলেন। এখন এই যে তাকে এরকম আজে বাজে মামলা দেওয়ার পরে ভদ্রলোকের সঙ্গে মুখ দেখায় কি করে, কথা বলে কি করে, রাজনীতির তো প্রত্যেকটা জায়গাতে একটা সীমাবদ্ধতা আছে। এটা স্বয়ং তোফায়েল ভাই কিন্তু তিনি আমাকে বলেছেন। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব সুদীর্ঘ নয়, 2 থেকে 3 বার ওনার সঙ্গে আমার বড়জোর দেখা হয়েছে, আর বড়জোর টেলিফোনে 1 বার বা 2 বার কথা হয়েছে। ওনাকে নিয়ে, ওনার যখন খুব দুঃসময় গেছে, তখন ওনাকে নিয়ে বেশ একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। উনি যখন জেলে ছিলেন অথবা জেল থেকে বের হয়েছেন, তো বের হয়ে উনি স্বাভাবিক ভদ্রতাবশত আমাকে টেলিফোন করেছিলেন এবং আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। উনি ধন্যবাদ দিয়েছিলেন যে রনি ভাই, আপনি দেখেন ভদ্রলোক মানুষ তো, তিনি ইচ্ছা করলে তুমি তুমি করে বলতে পারতেন, রনি সাহেব বলতে পারতেন, নট লাইক দ্যাট, জাস্ট লাইক রনি ভাই। আপনি আমাকে অনেক প্রশংসা করেছেন, আমি আপনার এই প্রশংসার উপযুক্ত নই। এই হলো তার ভদ্রতা। এর বাইরে কয়েকটি সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। উনি হাত ধরে বেশ কয়েকবার আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার আসলে যাওয়া হয়নি। কিন্তু তার আকুতি, তার প্রেমময়তা, তার স্নেহশীলতা আমাকে বিমুগ্ধ করেছে সবসময়। ফলে তিনি বা তার পরিবার সবসময় আমার শুভাশিসের মধ্যে। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব পেরেছি দোয়া করেছি তার জন্য, তার সফলতার জন্য সবসময় চেষ্টা করেছি। ফলে তিনি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেছেন। বাংলাদেশে যে কয়জন লোক খুশি হয়েছেন সঙ্গতের কারণে, আমি তাদের মধ্যে অন্যতম। আর ওনার সঙ্গে আমার যে সম্পর্কটি, এটি কৃতজ্ঞতার সম্পর্ক। আমি এখনও খুব বিস্ময় ভরে কল্পনা করি বা ভাবি যে বিএনপিতে আমি কেন গেলাম, বা বিএনপিতে মির্জা ফখরুল সাহেব যে আমাকে নিলেন, কেন নিলেন। ওনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা হয়নি। আমার ধারণা ছিল যে বিএনপির যে অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী, হয়তো তিনি আমাকে পছন্দ করেন, তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন যে রনি সাহেবকে দল থেকে মনোনয়ন দেন। আমার ওইরকম একটা ধারণা ছিল। কিন্তু এই বছরখানেক আগে আমি যখন জানলাম যে আসলে মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন, এবং এই জন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার কিছুটা হলো দূরত্ব তৈরি হয়েছিল, এটা আমি সাম্প্রতিক সময় জেনেছি। অন্যদিকে তারেক রহমান সাহেবের সঙ্গে যখন উনি লন্ডনে ছিলেন, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে।
আমার প্রথম উনি আমাকে বিভিন্ন সময় দাওয়াত দিয়েছেন, কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। কেউ খুব সম্মান সহকারে ডাকলে আমি সাধারণত যাই, আবার গিয়ে দেখি যে অনেকে ডাকলেও যাই না, যেখানে দেখা যাচ্ছে আমার কোনো লাভ নেই, গেলে সম্মানহানি হবে, লোকজন প্রশ্ন করবে বা বলবে যে হয়তো কোনো স্বার্থের জন্য, ধান্দার জন্য, পা চাটার জন্য সেখানে গেছে। এই জন্য ক্ষমতা যেখানে আছে, আমি আমার জীবনে, মানে এখন থেকে নয়, আমি এই শহরে দীর্ঘদিন ধরে আছি, যেখানে যেখানে ক্ষমতা আছে কখনো কোনো ক্ষমতার বলয়ে কখনো যায়নি। অনেকে হয়তো দেখা যাচ্ছে মেহমান হয়ে আমার অফিসে এসেছেন, বাসায় গিয়েছেন, আমি সাধ্যমতো তাদেরকে আপ্যায়ন করেছি, সম্মান করেছি, কিন্তু কোনো নেতার বাসায়, কোনো মন্ত্রী এমপির বাসায় আমি গিয়েছি এরকম আমার মনে পড়ে না। তো এরকম একটা অবস্থা। তো সেই কারণে তারেক রহমান সাহেবের সঙ্গে অনেকে গিয়ে লন্ডনে দেখা করেছেন, আমি কখনো সেই কাজটি মানে করা তো দূরের কথা, আমার মাথায় আসেনি। এরপর উনি দেশে এসেছেন, অনেকে তার সঙ্গে দেখা করেছেন, অনেকে তাকে টেলিফোন করে তার সাথে কথা বলেন। আমি জীবনেই কখনো এই কাজটি করিনি। বরং উনি যখন মনে করেছেন আমার সাথে কথা বলার দরকার, উনি সরাসরি টেলিফোন করেছেন, স্কাইপেতে কথা বলেছেন, কিংবা ধরুন ওনার অফিসে উনি সাত্তার সাহেব, ওনার যে এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তার মাধ্যমে টেলিফোন করে সেই অফিসে নিয়েছেন, দীর্ঘ সময় কথাবার্তা বলেছে। কিন্তু প্রথম যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেছিলেন যে রনি ভাই আপনি, জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে রনি ভাই আপনি আওয়ামী লীগে তো ভালো ছিলেন, তো সেটা ছেড়ে কেন এখানে এলেন? মানে আই ওয়াজ সারপ্রাইজ যে আমি তো এখানে আসিনি। ইভেন আমি আওয়ামী লীগ থেকে এসে বিএনপির কোনো মনোনয়নপত্র কিনিনি, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং এখন এটা আমার কাছে একটা বিস্ময়কর যে আমাকে কেন দেওয়া হলো মনোনয়ন। তো এনিওয়ে, পরবর্তীতে যখন আমি জানলাম যে না, এটা মির্জা ফখরুল সাহেব দিয়েছেন, হয়তো তিনি নিজে দিয়েছেন তার ক্ষমতা বলে, অথবা বেগম জিয়া তাকে পরামর্শ দিয়েছেন বা বলেছেন। আমি যতটা শুনেছি বেগম জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এটা আবার আমি শুনেছি সেই রানুর কাছ থেকে, এখন যে সংসদ সদস্য রানু আছেন, তারপরে সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া একাধিকবার বলছে যে তোমার এই বন্ধুটা অনেক ভালো, তাকে একটু নিয়ে এসো একদিন বেড়ানোর জন্য। এরপর ওনার একসময় প্রাইভেট সেক্রেটারি ছিলেন জনাব মোসাদ্দেক আলী ফালু, তার কাছেও শুনেছি, ফালু সাহেবের কাছে তিনি বলেছিলেন যে রনিকে একদিন নিয়ে আসো। ফালু সাহেব আমাকে বলেছেন, আমি বললাম যে না, আমি এখন যেহেতু আওয়ামী লীগ করি, ওনার সঙ্গে যদি আমি দেখা করতে যাই, এটা জানাজানি হলে আমার যে মোরাল ক্যারেজটা থাকবে না। ইভেন আমি যতদিন 18 সনের আগ পর্যন্ত আমি কখনো তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলিনি। আমাকে একদিন মুশফিক ফজল আনসারী, উনি এখন যে রাষ্ট্রদূত, ওনার সঙ্গে একটা টকশো করলাম, উনি বললেন যে লিডারের সাথে কথা বলবেন। তাই বললাম যে না রে ভাই, কথা বলবো না, কারণ আমি এখন আওয়ামী লীগে থেকে, মানে নিজের থেকে আমি তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে যেভাবে কথা বলতে পারছি, আমি যদি ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকে তাহলে আমি মোরালি দুর্বল হয়ে যাব, ফলে আমি কথা বলবো না। তো আমি সেভাবে কথা বলিনি। তো সেই অর্থে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার এরকম কোনো যোগাযোগ ছিল না, তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ ছিল না। কিন্তু যখন মনোনয়ন পেলাম, তারপরে জানলাম যে এখানে আসলে মির্জা ফখরুল সাহেবই উদ্যোগী হয়ে মনোনয়নটা দিয়েছেন। আর ওনার, মির্জা ফখরুল সাহেবের যে কয়েকজন শুভার্থী রয়েছেন, আপনজন রয়েছেন, তারা প্রায় অনেকে আমাকে বলেছেন যে না স্যার আপনাকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব শ্রদ্ধা করেন, এবং ভালোবাসেন এমন একটা ওয়েব যে আপনি যখন কাউকে ভালোবাসবেন তার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করার দরকার নেই, তার কাছে বলার দরকার নেই, আপনি দূর থেকে কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা আল্লাহ আসলে পৌঁছায় দেয়। তো সেই অর্থে মির্জা ফখরুল সাহেবের বাসায় আমার কখনো যাওয়া হয়নি, আমি জীবনে কখনো তাকে ওভার টেলিফোনে কথা বলিনি। তিনি শুধুমাত্র একদিন টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছেন, খুব অল্প সময়ের জন্য, 2-3টা সভা সমিতি সেমিনারের পাশাপাশি আমরা কথা বলেছি অল্প সময়ের জন্য। আরেকবার গয়েশ্বর চন্দ্র রায়, ওনার বাসায় আমি দাওয়াত পেয়েছিলাম আমার স্ত্রী সহ, ওখানে মির্জা ফখরুল সাহেব ছিলেন, ওখানে আমাদের বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হলো, এবং ওই দিনে আমার প্রথম সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা হলো। তো সেই মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হচ্ছেন এবং কাঁদছেন। এখন সেই কান্নাটা রাষ্ট্রপতি পদে ওনার যে অভিষেক, এই কারণে তিনি কেঁদেছেন, নাকি এই দলের মধ্যে পদ পদবি থাকা সত্ত্বেও নেপথ্যের বিভিন্ন শক্তি দ্বারা তিনি বিভিন্ন সময় যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সেই কষ্টের যে বেদনা, সেই বেদনা তাকে এই জীবন সাহানে এসে অশ্রুসিক্ত করলো কিনা? 2 নম্বর হলো যে তার রাজনীতি, তিনি রাষ্ট্রপতি হিসেবে যাচ্ছেন, এটা শেষ হয়ে গেল, রাজনীতি এখানে স্টপ হয়ে গেল, হি ক্যানট গেট ব্যাক। এখন একটি দলকে ভারপ্রাপ্ত মহাসচিব রূপে, তারপরে মহাসচিব রূপে, এরপরে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রূপে তিনি যে সম্মানটুকু দল থেকে, সরকার থেকে, রাষ্ট্র থেকে পাওয়ার কথা ছিল, আমরা সবাই জানি তিনি সেটা পাননি। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই সোয়ারের বাচ্চা নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু সোয়ারের বাচ্চা আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন সোয়ারের বাচ্চা নূর। হ্যাঁ, মানে কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খেয়ে শেষ করেছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খেয়ে ওর আত্মীয় স্বজন নুরু, সোয়ারের বাচ্চা নুরুর আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হই ভাই। এই এত খারাপ, এত নিকৃষ্ট এই নুরু পাগলা সোয়ারের বাচ্চা। হ্যাঁ, কি বলবো ভাই, ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক যদি না থাকতো বাংলাদেশে, আমরা জীবনেও এর চরিত্র সম্পর্কে জানতে পারতাম না। হ্যাঁ, কিভাবে থাকে প্রতিমন্ত্রী, প্রবাসীদের কল্যাণে কিভাবে কাজ করে, এই সোয়ারের বাচ্চা কি করে কাজ করবে? হ্যাঁ, বিকাশ নূর, হ্যাঁ, এর এক্ষুনি পদত্যাগ চাই।
হাজার হাজার কোটি টাকা খাই শেষ করে ফেলে এই যে কদিনই সোয়ারের বাচ্চা। হ্যাঁ, এই বিকাশ নূর গালাগালি এমনি এমনিতে আসে না, সাধারণ মানুষের টাকা খায়, আমাদের প্রবাসীদের টাকা খায় সোয়ারের বাচ্চা। এখন এখন প্রতিমন্ত্রী হই, এই চোর বাটপার এখন প্রতিমন্ত্রী হই। হ্যাঁ, কিভাবে হয় কিভাবে হয়? ইলিয়াস ভাই আপনাকে স্যালুট ভাই। এইভাবে আপনার মতন সাংবাদিক যদি বাংলাদেশে আরো থাকতো, তাই সব চোর বাটপার বুক ফুলে হাঁটতে পেত না, ঘুরতে পেত না। হ্যাঁ, মানে গালাগালি না দিলেও পাপ হবে। এখন কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খাইয়েছে, তা বাদও এখন সাধারণ মানুষের টাকা খাইতে চাই সোয়ারের বাচ্চা প্রতিমন্ত্রী নূর, সোয়ারের বাচ্চা নূর। হ্যাঁ, তোর শালা এক্ষুনি পদত্যাগ চাই, এক্ষুনি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।